নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ সন্ধ্যায় যখনই প্রিয়াঙ্কা অফিস থেকে বাড়ি ফিরল, নিজের কাঁধের ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ঢুকলো। রান্নাঘরে ঢুকেই কাজ করতে করতে সে বিড়বিড় করে কি যেন একটা বলতে শুরু করলো। জানি না এরা আমার কাছ থেকে কি চায়। বাড়ির বউ বলে কি বাড়ির সমস্ত কাজ করার কর্তব্য শুধুমাত্র আমার একার ঘাড়ে রয়েছে? আমার শাশুড়িকে দেখো, বিয়ে করে আসার পর থেকে দেখছি পায়ের উপর পা তুলে বসে থাকে, যেন আমি আসার আগে এখানে ওনার কাছে 10-12টা চাকর ছিল। জানি না আমার সঙ্গে ওনার কোন জন্মের শত্রুতা রয়েছে। আরে আমি তো এটাই বুঝতে পারি না, আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে যদি বাড়ির কিছু কাজ করে নেয় তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? এমন ভাব করে যেন কোনো কিছুই করতে পারতো না আগে। আরে আমিও তো একটা মানুষ, সারা দিন অফিস থেকে খেটে বাড়িতে এসে আবার বাড়ির কাজও করতে হয় আমাকে। সকালে যাওয়ার সময়ও তো সবার টিফিন বানিয়ে দিয়ে যাই। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় এসেও 5 মিনিটের জন্য বিশ্রাম নিতে পারি না আমি। আর আমার শাশুড়িকে দেখো, সারা দিন পুজো পাঠ করতেই ব্যস্ত আছে, আর যখন কোনো কাজ খুঁজে পায় না তখন বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায়। এইভাবেই প্রিয়াঙ্কা রান্নাঘরের সমস্ত কাজ করছিল, বাসন মাজছিল আর বাসনগুলো জোরে জোরে রাখছিল। শেফালি দেবী নিজের বৌমার এমন ব্যবহারের কারণ খুব ভালোভাবেই জানতেন। সব কিছু জানা সত্ত্বেও উনি ওনার বৌমার কথার খুব একটা উত্তর দিতেন না, কারণ তিনিও তো সকাল থেকে সন্ধ্যা অবধি খাটতেন। ওনার বৌমা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ির সমস্ত কাজ তো ওনাকেই করতে হতো। দুপুরে রান্না বাড়ি করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজ ওনার একার ঘাড়ে ছিল। বয়স তো ওনার অনেক হয়েছিল। এই বয়সে এসেও সংসারের সব কাজ একা হাতেই করতে হতো। তাই সন্ধ্যার পর ওনার আর কিছু করতে ভালো লাগতো না। আসলে প্রিয়াঙ্কা একটি শিক্ষিত মহিলা ছিল। সে অনেক দূর পড়াশোনা করেছিল। পড়াশোনা শেষ করার পর প্রিয়াঙ্কা চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার বাড়ির লোক জয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে দেয়। বিয়ের সময় প্রিয়াঙ্কা স্পষ্টভাবেই জয় আর শেফালি দেবীকে জানিয়ে দিয়েছিল, যদি ভালো কোনো চাকরি পায় সে অবশ্যই সেই চাকরি করবে। প্রিয়াঙ্কার এই কথায় না জয়ের কোনো অসুবিধা ছিল, না তার বাবা মার কোনো অসুবিধা ছিল। তারা তো চাইতো তাদের বৌমা যেন চাকরি বাকরি করে। জয়ের বাবা মা সবসময় এটা চাইতো তার বৌমা যেন নিজের পায়ে নিজে দাঁড়ায়। খুব আনন্দ উৎসাহের সঙ্গে জয় আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেল। বিয়ের 1 বছর যেতে না যেতেই প্রিয়াঙ্কা খুব ভালো একটি কোম্পানিতে চাকরি পেয়ে গেল। প্রিয়াঙ্কা যখন চাকরি পেল তার পরিবারের সকলেই খুবই খুশি হয়ে গেল। তখন শেফালি দেবী তার পরিবারের সকল সদস্যর সামনে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, প্রিয়াঙ্কার কাজ করাতে তার কোনো অসুবিধাই নেই। ও বাইরে কাজ করতে যাবে, ও জীবনে নিজের পায়ে দাঁড়াবে, এটা তো খুবই ভালো ব্যাপার। কিন্তু আমার পক্ষেও এখন সমস্ত ঘরের কাজবাজ একা করা সম্ভব নয়। বাইরে কাজ করার সঙ্গে সঙ্গে তাকে বাড়ির কাজেও হাত লাগাতে হবে। শেফালি দেবীর এমন কথা শুনে তার পরিবারের সদস্যরা খানিকটা অবাক হয়ে গেছিল। এদিকে নিজের শাশুড়ির মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা তো অবাক হয়ে গেল। তখনই জয় তার মাকে বলতে লাগলো, দেখো মা, তুমি তো জানো প্রিয়াঙ্কা কত কষ্ট করে এই চাকরিটা পেয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি এই ব্যাপারটা বুঝবে, কিন্তু তুমি তো অন্যরকম কথা বলছো মা। তোমার কাছে আমি এটা আশা করিনি। তখনই শেফালি দেবী বলতে লাগলো, দেখ বাবা, আমি যেটা বলেছি তার অর্থ তুই ভুল বুঝেছিস। আমার কথার মানে এটা নয়। আমি কখনোই এটা বলছি না বাড়ির সমস্ত কাজকর্ম বৌমাকেই করতে হবে। আমি শুধু তোকে এতটুকুই বলতে চাই যে আমারও বয়স হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার কার্যক্ষমতাও অনেক কমে গেছে। আমি আর বেশি খাটাখাটনি করে কাজ করতে পারি না। দেখ, বৌমা তো সকালবেলা বেরিয়ে যাবে, আস্তে আস্তে তার রাত হবে। সারা দিনের কাজকর্ম তো আমাকেই করতে হবে। এদিকে প্রিয়াঙ্কাও নিজের জীবনের সফলতার সঙ্গে কখনোই কোনো আপোষ করতে চায়নি। সে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার জন্যে একটি কাজের লোক রেখে দিল। কিন্তু প্রিয়াঙ্কার অনুপস্থিতিতে বাড়ির সমস্ত কাজ শেফালি দেবীকেই করতে হতো। যখনই প্রিয়াঙ্কা বাড়িতে আসতো তার শাশুড়ি কোনো কাজই করতো না। সে সমস্ত কাজ প্রিয়াঙ্কাকেই করতে হতো। তখন তার শাশুড়ি নিজের জন্য সময় বার করত।
তাই অফিস থেকে আসার পর প্রিয়াঙ্কাকেই ঘরের সমস্ত কাজ করতে হতো। রাতের রান্নাবাড়ি থেকে শুরু করে রাতের সমস্ত কাজ তাকে একা হাতে করতে হতো। আর এই নিয়েই তাদের মধ্যে যত অশান্তি ছিল। তার শাশুড়ির বাইরে ঘুরতে যাওয়া, একটু বসে আরাম করা অথবা সন্ধ্যাবেলা বসে টিভি দেখা প্রিয়াঙ্কার একেবারে পছন্দ ছিল না। প্রতিদিন প্রিয়াঙ্কা নিজের মাকে ফোন করে সমস্ত কথা বলতো। মাকে এই সমস্ত কথা বলে তার মন অনেকটা হালকা হতো। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো। প্রিয়াঙ্কা আর জয়ের বিয়ে হয়েছে প্রায় 4 বছর হয়ে গেছে। আজকে প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ের দিন। প্রিয়াঙ্কার ভাইয়ের বউও অনেক শিক্ষিত ছিল। প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই তার মা ছেলে বৌমাকে ডেকে সবার সামনে এটা ঘোষণা করলো, আমি আমার ছেলের বউকে একেবারে আমার মেয়ের মতো যত্ন করব। বৌমা বাড়িতে আসার মানে এটা নয় যে শাশুড়ি সমস্ত কাজকর্ম সে বৌমার হাতে দিয়ে নিজে পায়ের উপর পা তুলে বসে আরাম করুক। বৌমার মাথার উপর সমস্ত পরিবারের ভার চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয়। তারাও তো কারোর না কারোর মেয়ে। তার উপরে আমার বৌমা তো চাকরি করে, এখন সে চাকরি করবে না ঘরের কাজ করবে? বৌমার মাথায় হাত বোলাতে বোলাতে প্রিয়াঙ্কার মা তার বৌমাকে এই সমস্ত কথা বলতে লাগলো। নিজের মায়ের এইরূপ কথা শুনে প্রিয়াঙ্কা নিজের মার উপরে খুবই গর্ব অনুভব করলো। তারপর সে ভাবতে লাগলো, যদি আমার ভাগ্য আমার বৌদির মতো হতো কতই না ভালো হতো। আমার শাশুড়িও যদি আমাকে একটু বুঝতো তাহলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। আমার ভাগ্যে এত সুখ কোথায়? একদিকে আমার শাশুড়ি আর একদিকে আমার মা। দেখো তো নিজের বৌমাকে কত ভালোবাসে, কত যত্ন করে। বিয়ের পরদিন থেকেই প্রিয়াঙ্কার ভাইয়ের বউ কাজে যাওয়া শুরু করলো। প্রিয়াঙ্কার মাও নিজের বৌমাকে অনেক যত্ন করত। বৌমা সকালে কাজে বেরোনোর আগেই তার ব্রেকফাস্ট রেডি করে দিত। নিজের ছেলের বৌমার টিফিন প্যাক করে তাদের ব্যাগে ঢুকিয়ে দিত। সন্ধ্যায় যখন তার ভাইয়ের বউ কাজের থেকে বাড়ি ফিরত তখনও সে শুধু বিশ্রামই করত। প্রিয়াঙ্কার মাই সমস্ত কাজ করত। প্রিয়াঙ্কার মা তার ছেলের বউকে খুব যত্ন করত। এত যত্ন দেখে তার ভাইয়ের বউও তার শাশুড়িকে খুব ভালোবাসত। সে প্রতিদিন নিজের শাশুড়িকে নতুন নতুন জিনিস বানাতে বলতো। এদিকে প্রিয়াঙ্কার মাও নিজের বৌমার সমস্ত ইচ্ছা খুব আনন্দের সঙ্গেই পূরণ করত। এইভাবেই 6 মাস কেটে গেল। কিন্তু যেমন যেমন সময় পরিবর্তন হতে লাগলো তাদের পরিস্থিতিও পরিবর্তিত হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত অবধি ঘরের সমস্ত কাজ একা হাতে করে প্রিয়াঙ্কার মা হাঁপিয়ে যেত। এদিকে প্রিয়াঙ্কার বৌদি তো ঘরের কোনো কাজই করতো না। সে তো প্রথম থেকেই ঘরের কোনো কাজ করেনি। জবের থেকে সে বিয়ে করে এসেছে, সে শুধু আরামই করে গেছে। এদিকে প্রিয়াঙ্কা যখনই নিজের মাকে ফোন করত তার মা একটা কথা বলেই ফোন কেটে দিত, এখন রাখ, আমার অনেক কাজ আছে, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। এমনই একদিন সন্ধ্যাবেলা যখন প্রিয়াঙ্কার মা ঘরের সমস্ত কাজ করে একটু বিশ্রাম করতে নিজের ঘরে গেল তখনই প্রিয়াঙ্কার ফোন আসলো। প্রিয়াঙ্কার মা বলল, কিরে প্রিয়াঙ্কা, তুই কেমন আছিস? বাড়িতে তোর শাশুড়ি কেমন আছে? এতদিন পর যখন প্রিয়াঙ্কা নিজের মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেল তখন সে তার মাকে নিজের সমস্ত সমস্যা খুলে বলতে লাগলো। কি আর বলবো তোমাকে মা, 1 ঘন্টা আগেই কাজের থেকে বাড়ি ফিরেছি। ঘরে ঢুকতে ঢুকতেই দেখো এই রান্নাঘরে ঢুকে গেছি। রাতের খাওয়ারের জন্য সব কিছু রেডি তো করতে হবে। আর কি, আমার ভাগ্যটাই এরকম। তুমি তো বৌদিকে কত ভালোবাসো, কত যত্নে রাখো, কোনো কাজ করতে দাও না। আর এদিকে আমার শাশুড়িকে দেখো, আমি অফিস থেকে ঘরে ঢোকা মাত্রই উনি শাড়ি পরে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল পাশের বাড়িতে কীর্তন আছে, আসতে রাত হবে। এখন এই বয়সে ওনার রাত করে করে এত বাইরে থাকার কি দরকার বলো তো? রোজ রোজ ওনাকে কীর্তনে যেতেই হবে? রাতে বান্ধবীর বাড়িতে কীর্তনে যেতে পারবে, এদিকে আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করতে পারবে না? ওনার যদি এতই সময় থাকে আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিতে পারে, রাতের খাবারটা দুজনে মিলে একসঙ্গে বানিয়ে নিতে পারি। সারা দিন অফিস থেকে খাটাখাটনি করে এসে এখন আবার রাতের খাওয়ারও বানাতে হবে।
আচ্ছা বাদ দাও সেসব কথা, আগে নিজের কথা বলো। এখন তো তুমি আমার সঙ্গে কথাই বলতে চাও না, যখনই ফোন করি তখনই বলো ব্যস্ত আছো। এত ব্যস্ততা কিসের তোমার? বৌদিকে ভালোবাসতে বাসতে আমার কথাই ভুলে যাচ্ছ, বুঝলে তো? প্রিয়াঙ্কা এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ফোনের ওপার থেকে ওর মায়ের কান্নার আওয়াজ শোনা গেল। মাকে ওভাবে কাঁদতে দেখে প্রিয়াঙ্কার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কি ব্যাপার মা, তুমি এইভাবে কাঁদছো কেন? বৌদির সঙ্গে কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে তুমি পরিষ্কার করে বলবে, এইভাবে কাঁদছো কেন? তখনই প্রিয়াঙ্কার মা বলতে লাগলো, জানি না মা, আমি কি ভুল করেছি। আমি তো সবসময় তোর বৌদিকে নিজের মেয়ের মতোই ভেবেছি। বৌমা যাতে কখনো কোনো কষ্ট না হয় তাই সমস্ত কাজ আমি একা হাতেই করি। কিন্তু তোর বৌদি একবারও আমার কথা ভাবে না। ঘরের কোনো কাজ করা তো দূরে থাক, ও তো রান্নাঘরের দিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। মাঝে মধ্যে আমার মনে হয় আমি যেন এই বাড়ির একটা কাজের লোক। অফিসে যাবে আর অফিস থেকে বাড়ি ফিরবে, আর বাদবাকি সময় যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ শুধু আমার উপরই হুকুম চালাবে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ফ্রেশ হওয়ার পর ফোন নিয়ে বসে থাকবে। এক গ্লাস জল পর্যন্ত নিজে গড়িয়ে খাবে না, সেটুকুও আমারই ওর হাতে তুলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমিই নয় সব কিছু করলাম, নিজের স্বামীর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো দেখবে। তোর ভাইয়ের জন্য পর্যন্ত এক কাপ চা করে দিতে চায় না। ভোরবেলা ঘুম থেকে উঠে তোর ভাই আর ভাইয়ের বউয়ের জন্য টিফিন তৈরি করি, ব্রেকফাস্ট তৈরি করি। একদিনও যদি টিফিন তৈরি করতে একটু দেরি হয়ে যায় তাহলে আমার সঙ্গে এমনভাবে কথা বলে যেন আমি এই বাড়ির কাজের লোক। নিজের মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা তো অবাক হয়ে গেল। তারপর প্রিয়াঙ্কার মা বলতে লাগলো, কিন্তু মা, এই সমস্ত কিছুর জন্য আমিই দায়ী। তোর বাবা আমাকে অনেকবার বলেছিল বৌমারও একটা কর্তব্য আছে, তোমার তাকে সেই কর্তব্য বুঝিয়ে দেওয়া উচিত। ভালোবাসা নিজের জায়গায় আর দায়িত্ব নিজের জায়গায়। ভালোবাসায় অন্ধ হয়ে এতটাও স্বাধীনতা দেওয়া উচিত নয় যে পরবর্তীকালে তোমারই কষ্ট হয়। কারণ বৌমা বাড়িতে এসেছে মানে তোমার ছেলের বয়স হয়েছে, তারপরেই তো তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়েছো। তার মানে তোমারও বয়স হয়েছে, আর তোমারও এখন একটুখানি আরামের প্রয়োজন। তুই রাগ করিস না, তোর শাশুড়ি যা করেছে একদম ভালো করেছে। ঘরের কাজ শুধু একার দ্বারা করা সম্ভব হয় না, মিলেমিশে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর সবাই একটু স্বাধীনতা পায়। হতে পারে তোর শাশুড়ির এই ব্যবহার তোর ভালো লাগে না, কিন্তু এটাও তো বোঝ প্রত্যেকটা মানুষেরই নিজের জন্য একটু সময়ের প্রয়োজন হয়। আজকে তুই তোর স্বাধীনতা বেছে নিয়েছিস, তুই কাজে যাচ্ছিস, নিজে স্বাধীন হয়েছিস। বাইরে গিয়ে তুই তোর বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করিস, তাদের সঙ্গে কথা বলিস, একটা নিজস্ব জগৎ তৈরি করেছিস তুই। কিন্তু দেখ মা, ওনার কথাও তো তোকে চিন্তা করতে হবে। 55 বছর 60 বছর বয়সের একটা মহিলা ঘরের সমস্ত কাজ করে, তারপর সন্ধ্যা হলেও যদি সে সংসারের কাজেই ব্যস্ত থাকে তাহলে তার নিজের জন্য সময় কখন বার করবে? আমার তো মনে হয় আমিও যদি তোর শাশুড়ির মতোই সিদ্ধান্ত নিতাম তাহলে আমিও এখন আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারতাম, আমারও নিজের জন্য একটু সময় থাকতো। মায়ের কষ্টের কথা শুনে প্রিয়াঙ্কার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। নিজের মায়ের করুণ অবস্থার কথা ভেবে ভেবে তার বুক ফেটে যাচ্ছিল। সে যখন ফোন রাখলো তার মনে হাজার রকম প্রশ্ন উঠছিল, বারবার নিজের মায়ের কথাই চিন্তা হচ্ছিল তার। কিছুক্ষণ সেখানেই চুপচাপ বসে থাকলো প্রিয়াঙ্কা। তারপর রান্নাঘরের কাজ করার জন্য যখনই নিজের ঘর থেকে বেরোলো তখন দেখলো হলে তার শ্বশুরমশাই বসে বসে টিভি দেখছেন। তখনই তার শাশুড়ি মাও কীর্তনের থেকে বাড়ি ফিরে আসলো। শাশুড়িকে দেখে প্রিয়াঙ্কার শ্বশুর বলতে লাগলো, প্রতিদিন এত যে কীর্তন করো, লাভ কি হয় শুনি? তখনই শেফালি দেবী হেসে হেসে বলতে লাগলেন, তুমি কি করে জানলে যে আমি কীর্তনে গেছিলাম? আরে বাবা, মাথায় যে বড় বড় চন্দনের টিপ দিয়ে রেখেছো, এটা থেকেই তো বোঝা যাচ্ছে যে তুমি এখন কীর্তন করে আসলে। তবে মাথার উপরে যে চন্দনের ছাপ দিয়ে রেখেছো, দেখতে কিন্তু তোমাকে বেশ লাগছে। তখনই শেফালি দেবী হেসে উঠলেন আর বলতে লাগলেন, তুমি না, এত বয়স হয়ে গেছে এখনো ইয়ার্কি করার স্বভাব গেল না।
যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকে তো সংসারের দায়িত্ব পালন করেই চলেছি। 55 বছর বয়স হয়ে গেল, এখন তো একটু নিজের মতো নিজের খুশি মতো চলতে দাও। ওখানে গেলে 10-5টা বন্ধুদের সঙ্গে দেখা হয়, অনেক রকম কথা হয়, মনটাও হালকা হয়ে যায়। তখনই প্রিয়াঙ্কার শ্বশুর বলে উঠল, ঠিক আছে তুমি যাও, তোমাকে কে বারণ করেছে যেতে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি যখন যাবে আমাকে বলো, আমিও তোমার সঙ্গে যাব। তখনই শেফালি দেবী বললেন, 100 বার নিয়ে যাব। কেউ তো বলেনি যে বৃদ্ধ বয়সে নিজের ইচ্ছাগুলো ভুলে থাকতে হয়। বৃদ্ধ বয়স হয়ে গেলে কি মানুষের ইচ্ছাগুলো মরে যায়? একদমই না। প্রত্যেকটা বয়সের মানুষের একটা আলাদা রকমের ইচ্ছা থাকে, আলাদা রকমের চিন্তাধারা থাকে। যৌবনে যে ইচ্ছা থাকে, বার্ধক্যে সেই ইচ্ছা হয়তো থাকে না, কিন্তু ইচ্ছা তো মরে যায় না, অন্য কোনো রকমের ইচ্ছা তাদের মধ্যে জন্মায়। আরে হ্যাঁ, এইসব কথা বলতে গিয়ে তোমাকে একটা কথা তো বলতে ভুলেই গেছি। কাল থেকে সকাল 6:30টার সময় পার্কে যোগা ক্লাস শুরু হচ্ছে। যখন শেফালি দেবী যোগা ক্লাসের কথা বলল, তখন ওনার স্বামী বলে উঠল, আচ্ছা এখন কি তুমি যোগা ক্লাসও অ্যাটেন্ড করবে? আগে হ্যাঁ, আর শুধু আমি নয়, তুমিও যাবে আমার সঙ্গে। এতটুকু বলে শেফালি দেবী ওনার স্বামীর পেটের উপরে হাত বুলিয়ে বলতে লাগলেন, দেখেছো পেটের অবস্থাটা কি হয়েছে? কাল সকাল থেকে আমার সঙ্গে যোগা ক্লাস অ্যাটেন্ড করবে, তা না হলে এরপর থেকে কিন্তু আমি তোমার সঙ্গে রাস্তায় হাঁটবো না। এতটুকু বলেই শেফালি দেবী হেসে উঠলেন। এদিকে প্রিয়াঙ্কা নিজের শ্বশুর শাশুড়িকে এইভাবে খুনসুটি করতে দেখে খুবই খুশি হয়ে গেল। সে মনে মনে ভাবল, ঠিকই তো, আমি যখন নিজের জীবন নিজে বেছে নিয়েছি, আমি যখন নিজের ইচ্ছেগুলোকে পূরণ করছি, তাহলে ওনারা কেন করবে না? এছাড়াও উনি তো সারা দিন ঘরের কাজ করে, ঘরের সমস্ত দায় দায়িত্ব পালন করে, সেই সব কিছু তো আমাকে করতে হয় না। সন্ধ্যার পর উনি যদি নিজের জন্য একটু সময় চায়, তাতে ক্ষতি কিসের? এছাড়া আমার শাশুড়ি মা তো ভুল কিছু করেনি। বিয়ের পর স্বামী, পরিবার, সন্তান এগুলোকে দেখতে দেখতেই একটা মেয়ের অর্ধেক জীবন কেটে যায়। সমস্ত জীবন সে সংসারের জন্য খাটে। আর ছেলের বিয়ের পর সে যদি নিজের জন্য একটু সময় বার করতে চায়, এতে ক্ষতির তো কিছু নেই। ওনারও তো অধিকার আছে এই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার। আজকে আমার শাশুড়ি যেটা করতে পেরেছে, আমার মা সেটা করতে পারেনি, তার জন্য তিনি অনুতপ্ত। আজকে যদি আমার মা আমাকে না বোঝাতো, তাহলে হয়তো আমি কোনো দিনও এই ব্যাপারটা বুঝতে পারতাম না। সত্যি কথাই, বার্ধক্য জীবনের শেষ নয়, জীবনের নতুন অধ্যায়ের সূচনা মাত্র। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।